নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সাহিত্যিক সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জেনে নেব। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ওনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্লাস 48টি প্রশ্নোত্তরের মাধ্যমে ওনার সম্পর্কে জেনে নেব। আপনারা যদি এই ভিডিওর পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা জেনে নেব সত্যেন্দ্রনাথ দত্ত কে ছিলেন। বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। রবীন্দ্র যুগের খ্যাতনামা ছন্দরাজ কবি ছিলেন তিনি। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করেন। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধিবৃত্তি বিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী। নেক্সট, ওনার প্রাথমিক জীবন এবং শিক্ষা। সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম 1882 সালের 11 ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে হয়েছিল। তার পৈতৃক নিবাস ছিল বর্ধমানের চুপি গ্রামে এবং তাদের আদি নিবাস ছিল 24 পরগনার টাকির গন্ধরপুর গ্রামে। ওনার পিতার নাম ছিল রজনীনাথ দত্ত, যিনি ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী, এবং ওনার মাতার নাম ছিল মহামায়া দেবী। পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। সত্যেন্দ্রনাথের কবিতায় নানা ভাষার শব্দ নিপুণ ছন্দে যুক্ত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদ কর্ম করেছেন। সত্যেন্দ্রনাথ কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স করেছিলেন 1899 সালে এবং জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, থেকে এফএ পাশ করেন 1901 সালে। মাত্র 13 বছর বয়সে বাবার সঙ্গে কলকাতা থেকে মধুপুরে আসেন সত্যেন্দ্রনাথ দত্ত। এই মধুপুরে থাকাকালীনই তার কবিতা লেখার সূত্রপাত জানা যায়। সেই সময় হিতৈষী নামের একটি পত্রিকার সঙ্গে সত্যেন্দ্রনাথের সান্নিধ্য ঘটেছিল। শেষ পর্যন্ত এইসব কারণের জন্য তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। নেক্সট, এখন আমরা ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব। 1903 সালে সত্যেন্দ্রনাথ দত্ত ঈশানচন্দ্র বসু এবং গিরিবালা দেবীর বড় মেয়ে কনকলতা দেবীকে বিয়ে করেন। কনকলতা দেবী ছিলেন একজন ধনী হিন্দু কুলীন কায়স্থ পরিবারের, মূলত ঢাকা নয়াবাড়ি থেকে, এবং পরে হাওড়ায় বসতি স্থাপন করেন, যেখানে পরিবারের মালিকানাধীন সম্পত্তি ছিল। বিয়েটা তাদের পরিবারই ঠিক করে দিয়েছিল, যেটা সেই সময়ে প্রচলিত ছিল। 1922 সালে সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর কনকলতা দেবী একাকী জীবনযাপন করেন এবং 1966 সালের ডিসেম্বরে মারা যান তিনি। নেক্সট, সত্যেন্দ্রনাথ দত্তের কর্মজীবন। কাব্যচর্চায় আত্মনিয়োগ করার আগে সত্যেন্দ্রনাথ দত্ত পিতার ব্যবসায় যোগ দিয়েছিলেন। তিনি ছিলেন ভারতী পত্রিকা গোষ্ঠীর অন্যতম কবি। প্রথম জীবনে তিনি মাইকেল মধুসূদন দত্ত, অক্ষয় কুমার বড়াল প্রমুখের দ্বারা প্রভাবিত হন। পরে রবীন্দ্র অনুসারী হলেও তিনি স্বতন্ত্র হয়ে ওঠেন। বাংলা শব্দের সঙ্গে আরবি ফার্সি শব্দের সমন্বিত ব্যবহার দ্বারা বাংলা কাব্য ভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃতিত্ব তারই। অনুবাদের মাধ্যমে তিনি বিশ্বের কাব্য সাহিত্যের সঙ্গে বাংলার যোগাযোগ ঘটান। নেক্সট, নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মন, কলমগীর প্রভৃতি ছদ্মনামে তিনি কবিতা লিখতেন। এগুলো হচ্ছে কবি সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম। দেশাত্মবোধ, মানবপ্রীতি, ঐতিহ্য চেতনা, শক্তি সাধনা প্রভৃতি তার কবিতার বিষয়বস্তু। 1918 সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় ছন্দ সম্পর্কিত তার প্রসিদ্ধ রচনা ছন্দ সরস্বতী প্রকাশিত হয়। তার অপর কৃতিত্ব বিদেশি কবিতার সফল অনুবাদ। উনি অনেক বিদেশি কবিতাকে অনুবাদ করেছিলেন, যেগুলো খুব জনপ্রিয় ছিল, যেমন আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি এবং ফরাসি ভাষায় বহু কবিতা অনুবাদ করে বাংলা সাহিত্যের বৈচিত্র্য সমৃদ্ধি সাধন করেছিলেন তিনি। মেথরদের মতো অস্পৃশ্য ও অবহেলিত সাধারণ মানুষ নিয়েও তিনি কবিতা লিখেছেন। কবিতায় ছন্দের সমৃদ্ধতার জন্য তিনি ছন্দের রাজা ও ছন্দের জাদুকর বলে খ্যাত। নেক্সট, দেহাবসান। মাত্র 40 বছর বয়সে 1922 সালের 25 জুন তারিখে কবি সত্যেন্দ্রনাথ দত্ত পরলোক গমন করেন। দক্ষিণ কলকাতার একটি রাস্তার নামকরণ করা হয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের নামানুসারে। সত্যেন্দ্রনাথের মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তুমি বঙ্গ ভারতীর তন্ত্রী,
পরে এক অপূর্ব তন্ত্র এসেছিলে, পরাবার তরে এ শুধু প্রিয়জনের প্রশংসা নয়, এ এক ঐতিহাসিক সত্য। এই লাইনটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে লিখেছিলেন ওনার মৃত্যুর পর। এখন আমরা সত্যেন্দ্রনাথ দত্তের সাহিত্যকর্ম সম্পর্কে জেনে নেব। ওনার কাব্যগ্রন্থগুলি হচ্ছে সবিতা, যেটি 1900 সালে প্রকাশিত হয়, সন্ধিক্ষণ 1905 সালে প্রকাশিত হয়, বেণু ও বীণা 1906 সালে প্রকাশিত হয়, হোমশিকা 1907 সালে প্রকাশিত হয়, ফুলের ফসল 1911 সালে প্রকাশিত হয়, কুহু ও কেকা 1912 সালে প্রকাশিত হয়, তুলির লিখন 1914 সালে প্রকাশিত হয়, অব্র আবির 1916 সালে প্রকাশিত হয়, বসন্তিকা 1917 সালে প্রকাশিত হয়, যেটি একটি ব্যঙ্গ কবিতা ছিল ওনার, বেলা শেষের গান 1923 সালে প্রকাশিত হয়, বিদায় আরতি 1924 সালে প্রকাশিত হয়, কাব্য সঞ্চয়ন, এটা একটা সংগৃহীত কবিতা ওনার, 1930 সালে প্রকাশিত হয় ওনার মৃত্যুর পর। শিশু কবিতা 1945 সালে প্রকাশিত হয়, এটাও ওনার মৃত্যুর পর প্রকাশিত হয়। এরপর আছে বোরাই কাব্যগ্রন্থ, এগুলো হচ্ছে ওনার মৌলিক কাব্যগ্রন্থ। নেক্সট হচ্ছে ওনার অনুবাদ কবিতা। তিনি কি কি কবিতা অনুবাদ করেছিলেন? তীর্থসলিল 1908 সালে অনুবাদ করেছিলেন, তীর্থরেণু 1910 সালে অনুবাদ করেছিলেন, মণিমঞ্জুষা 1915 সালে অনুবাদ করেছিলেন। এছাড়াও আরো অনেক রয়েছে ওনার অনুবাদ কবিতা। নেক্সট ওনার অন্যান্য কাজগুলো হচ্ছে জন্মদুঃখী বা জনম দুঃখী, অনেক জায়গায় লেখা আছে এটা জনম দুঃখী, এটা একটা উপন্যাস, এটি উনি 1912 সালে লিখেছিলেন। রঙ্গমল্লী, এটি একটি নাটক, 1913 সালে এটি তিনি লিখেছিলেন। ধূপের ধোঁয়া, এটাও ওনার একটা নাটক, 1923 সালে লিখেছিলেন। ছন্দ সরস্বতী, একটি প্রবন্ধ গ্রন্থ, 1919 সালে লিখেছিলেন। চীনের ধূপ, এটাও একটা ওনার প্রবন্ধ, 1912 সালে লিখেছিলেন। এখন আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে জেনে নেব। কোশ্চেন নাম্বার 1, সত্যেন্দ্রনাথ দত্ত কবে জন্মগ্রহণ করেন? আনসার, 11 ফেব্রুয়ারি 1882 সালে কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 2, নবকুমার ও কবিরত্ন কার ছদ্মনাম ছিল? আনসার, সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম ছিল নবকুমার ও কবিরত্ন। কোশ্চেন নাম্বার 3, ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করা হয় কাকে? আনসার, সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করা হয়। কোশ্চেন নাম্বার 4, সত্যেন্দ্রনাথ দত্তের অন্যান্য ছদ্মনামগুলো কি কি? আনসার, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মন, কলমগীর ইত্যাদি। কোশ্চেন নাম্বার 5, সত্যেন্দ্রনাথ দত্তের সবিতা কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি ওনার কাব্যগ্রন্থ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি কাব্যগ্রন্থ। নেক্সট কোশ্চেন, তার রচিত বেণু ও বীণা কোন জাতীয় রচনা? আনসার, এটিও একটি কাব্যগ্রন্থ ওনার। কুহু ও কেকা কাব্যগ্রন্থের রচয়িতা কে? আনসার, সত্যেন্দ্রনাথ দত্ত। কোশ্চেন নাম্বার 9, ফুলের ফসল কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি ওনার কাব্যগ্রন্থ। কোশ্চেন নাম্বার 10, কুহু ও কেকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? আনসার, 1912 সালে এটি প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন, ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতা কে? আনসার, সত্যেন্দ্রনাথ দত্ত। কোশ্চেন নাম্বার 12, তার রচিত সন্ধিক্ষণ, যেটি 1905 সালে প্রকাশিত হয়, কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি ওনার কাব্যগ্রন্থ। কোশ্চেন নাম্বার 13, ফুলের ফসল কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? আনসার, 1911 সালে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 14, তার রচিত রঙ্গমল্লী কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি অনুবাদ নাটক ওনার, যেটি 1913 সালে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 15, চীনের ধূপ কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি গদ্য রচনা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, তার রচিত চীনের ধূপ অনুবাদ প্রবন্ধ গ্রন্থ গদ্য রচনা প্রকাশিত হয় কত সালে? আনসার, 1912 সালে এটি প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 17, তীর্থসলিল, যেটি 1908 সালে প্রকাশিত হয়, কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি অনুবাদ জাতীয় রচনা। কোশ্চেন নাম্বার 18, তার রচিত বিদায় আরতি কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি কাব্যগ্রন্থ, যেটি 1924 সালে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 19, তীর্থরেণু অনুবাদ গ্রন্থটি রচয়িতা কে? আনসার, সত্যেন্দ্রনাথ দত্ত। নেক্সট কোশ্চেন, বেলা শেষের গান কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি ওনার কাব্যগ্রন্থ। কোশ্চেন নাম্বার 21, তার রচিত মণিমঞ্জুষা
কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি অনুবাদ কাব্য ওনার, যেটি 1915 সালে প্রকাশিত হয়। কোশ্চেন নম্বর 22, তার রচিত তুলির লিখন একটি দেশ। আনসার, এটি একটি ওনার কাব্যগ্রন্থ। কোশ্চেন নম্বর 23, বসন্তিকা কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি কাব্যগ্রন্থ যেটি 1917 সালে প্রকাশিত হয়। কোশ্চেন নম্বর 24, বেলা শেষের গান কাব্যগ্রন্থের রচয়িতা কে? আনসার, সত্যেন্দ্রনাথ দত্ত। কোশ্চেন নম্বর 25, তার রচিত অভ্র আবির কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি ওনার কাব্যগ্রন্থ যেটি 1916 সালে প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 26, জন্মদুঃখী, আবার কোনো কোনো জায়গায় এটা লেখা আছে জনম দুঃখী, কোন জাতীয় রচনা? আনসার, এটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি অনুবাদ উপন্যাস। কোশ্চেন নম্বর 27, তার রচিত হোমশিকা কোন জাতীয় রচনা? আনসার, এটি একটি ওনার কাব্যগ্রন্থ। কোশ্চেন নম্বর 28, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? আনসার, অক্ষয় কুমার দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ ছিলেন উনি। কোশ্চেন নম্বর 29, সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? আনসার, মাত্র 40 বছর বয়সে। নেক্সট কোশ্চেন, সত্যেন্দ্রনাথ দত্ত কোন বছর মৃত্যুবরণ করেন? আনসার, 25 জুন 1922 সালে, যখন ওনার বয়স 40 বছর ছিল। ব্রঙ্কাইটিস রোগে উনি মারা যান। কোশ্চেন নাম্বার 31, 1900 সালে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা প্রথম কবিতার বই প্রকাশিত হয় কি নামে? আনসার, সবিতা নামে। কোশ্চেন নাম্বার 32, সত্যেন্দ্রনাথ দত্তের দ্বিতীয় কাব্যগ্রন্থ সন্ধিক্ষণ প্রকাশিত হয় কখন? আনসার, 1905 সালে, যখন সমগ্র দেশ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের জোয়ারে ভাসছে, তখন উনার দ্বিতীয় কাব্যগ্রন্থ সন্ধিক্ষণ প্রকাশিত হয়। আর উনার প্রথম কবিতার বই হচ্ছে সবিতা, যেটি 1900 সালে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 33, 1915 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর কাশ্মীর ভ্রমণে যান, তখন তার সঙ্গী হয়েছিলেন কে? আনসার, সত্যেন্দ্রনাথ দত্ত 1915 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর কাশ্মীরে যান, তখন ওনার সঙ্গী হয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 34, রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তার পূরবী কাব্যের সত্যেন্দ্রনাথ দত্ত কবিতায় কার গুণমুগ্ধতার কথা লিখেছিলেন? আনসার, সত্যেন্দ্রনাথ দত্তের গুণমুগ্ধতার কথা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্যের সত্যেন্দ্রনাথ দত্ত কবিতায়। কোশ্চেন নাম্বার 35, বসন্তিকা কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় কাকে? আনসার, প্রমথ চৌধুরীকে বসন্তিকা কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়। কোশ্চেন নাম্বার 36, ডাক টিকিট কবিতার কবি কে? আনসার, কবি সত্যেন্দ্রনাথ দত্ত ডাক টিকিট কবিতার কবি। কোশ্চেন নাম্বার 37, ডাক টিকিট কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আনসার, বেনু ও বীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটি 1906 সালে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 38, মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি, খাঁটি সোনার চেয়ে খাঁটি, কবিতায় এই অংশ বিশেষে রচয়িতা কে? আনসার, সত্যেন্দ্রনাথ দত্ত। ওনার খাঁটি সোনা কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 39, সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য হচ্ছে? আনসার, বেনু ও বীণা। নেক্সট কোশ্চেন নাম্বার 40, কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য কাকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করা হয়? আনসার, সত্যেন্দ্রনাথ দত্তকে। কোশ্চেন নাম্বার 41, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া উক্তিটির বক্তা হলেন? আনসার, সত্যেন্দ্রনাথ দত্ত। এই লাইনটা আমরা কবিতা থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 42, সত্যেন্দ্রনাথ দত্তের বসন্তিকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? আনসার, 1917 সালে। কোশ্চেন নাম্বার 43, সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য ছন্দে বিস্মিত হয়ে কে তাকে ছন্দের জাদুঘর আখ্যায় ভূষিত করেছেন? আনসার, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য ছন্দে বিস্মিত হয়ে তাকে ছন্দের জাদুঘর আখ্যায় ভূষিত করেছিলেন। কোশ্চেন নাম্বার 44, সত্যেন্দ্রনাথ দত্তের বসন্তিকা কোন ছদ্মনামে লেখা? আনসার, নবকুমার কবিরত্ন নামে লেখা। এটি একটি ব্যঙ্গ কাব্য। নেক্সট কোশ্চেন নাম্বার 45, কাকে ছন্দের রাজা, ছন্দের জাদুকর ও বাস্তববাদী কবি অভিধায় বিশেষায়িত করা হয়? আনসার, সত্যেন্দ্রনাথ দত্তকে। কোশ্চেন নাম্বার 46, কার মৃত্যুর পর কবি কাজী নজরুল ইসলাম সত্যেন প্রয়াণ কবিতাটি লেখেন? আনসার, সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর কবি কাজী নজরুল ইসলাম সত্যেন প্রয়াণ কবিতাটি লিখেছিলেন উনার স্মৃতিতে। কোশ্চেন নাম্বার 47, সত্যেন্দ্রনাথ দত্ত কি রোগে মারা যান? আনসার, ব্রঙ্কাইটিস রোগে।
কোশ্চেন নাম্বার 48, সত্যেন্দ্রনাথ দত্ত কার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন? আনসার, মাতুলালয়ে অর্থাৎ ওনার মামার বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, সত্যেন্দ্রনাথ দত্ত সমাজে তুচ্ছ মানুষকে নিয়ে কবিতা রচনা করে কৃতিত্ব দেখিয়েছেন। এই বিষয়েও তার বিখ্যাত কবিতা মেথর। তিনি বৈদিক গায়ত্রী ছন্দে বাংলা কবিতা রচনা করেছিলেন। তার রচিত গায়ত্রী ছন্দ এখন গৌরী গায়ত্রী নামে পরিচিত। মন্ত্রের ছন্দকে গায়ত্রী বলে। এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে সত্যেন্দ্রনাথ দত্ত সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে লেখা একটি বিখ্যাত কবিতার নাম কি? তখন আনসারটা হবে মেথর। নেক্সট, 1900 খ্রিস্টাব্দে সুরেশচন্দ্র সমাজপতির সাহিত্য পত্রিকাকে কেন্দ্র করে বাংলা কাব্য সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্তের আবির্ভাব। এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে 1900 খ্রিস্টাব্দে সুরেশচন্দ্র সমাজপতির কোন পত্রিকাকে কেন্দ্র করে বাংলা কাব্য সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্তের আবির্ভাব হয়েছে? আনসারটা হবে সুরেশচন্দ্র সমাজপতির সাহিত্য পত্রিকাকে কেন্দ্র করে বাংলা কাব্য সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্তের আবির্ভাব ঘটেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে। এই ভিডিও টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি। লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।